হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9-এর ইংলিশ টেক্সট বুকের লেসন 6 এর একটা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই সুন্দর হৃদয়কে স্পর্শ করার মতো কবিতা মাইল দ্য মিস্ট আপন দ্য হিল রিটেন বাই ইমিলি জেইন ব্রন্টে, এটাকে বেঙ্গলিতে খুব সহজভাবে ডিকনস্ট্রাক্ট করব। প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি সেন্টেন্স খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আমি মনে করি তোমাদের টেক্সট বইয়ের মধ্যে যতগুলো কবিতা রয়েছে তার মধ্যে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বেশি হৃদয়কে স্পর্শ করার মতো কবিতা হলো আজকের আমাদের এই কবিতা মাইল দ্য মিস্ট আপন দ্য হিল। এই কবিতাটিকে লাইন বাই লাইন বোঝার আগে আমাদের এই কবিতা কবি কেন লিখেছেন বা কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে কবিতাটি লিখেছেন, এই কবিতাটির ব্যাকগ্রাউন্ড কি রয়েছে, এই সমস্ত কিছু জানাটা খুবই দরকার। তাই আমি মনে করি যে আজকের এই ক্লাসটা আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করব। একবার চোখ বন্ধ করে ভাবো তো, যদি তোমাকে বলা হয় জীবনের সবচেয়ে সুন্দর একটা সময়ে ফিরে যেতে, তুমি কোন সময়ে ফিরে যেতে চাইবে? হয়তো আমরা সবাই সেই ছোটবেলাতেই ফিরে যেতে চাইব, যখন কোনো দুশ্চিন্তা ছিল না, শুধু বাবা মায়ের ভালোবাসা, হাসি আর নিশ্চিন্তে কাটানো দিনগুলো ছিল। কিন্তু ভাবো তো, যদি খুব ছোটবেলাতেই তোমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষগুলো একে একে তোমাকে ছেড়ে চলে যায়, তখন কেমন লাগবে? ঠিক এমনটাই ঘটেছিল আজকের কবি ইমিলি জেইন ব্রন্টের জীবনে। মাত্র 3 বছর বয়সে তিনি তার মাকে হারিয়েছিলেন। তারপর অল্প কিছুদিনের মধ্যেই হারিয়েছিলেন তার 2 বড় বোনকে। ছোট ইমিলির শৈশব যেন আনন্দের চেয়ে দুঃখকেই বেশি চিনেছিল, দুঃখকে কাছের থেকে যেন অনুভব করেছিল। তবুও মানুষের জীবনে একটা জিনিস কখনো হারিয়ে যায় না, সেটা হলো স্মৃতি। অনেক বছর পরে একদিন বৃষ্টি থেমে গেছে, পাহাড়ের গায়ে নীল কুয়াশা ভেসে বেড়াচ্ছে, ভেজা ঘাসে শিশির জমেছে, আর বাতাসে মাটির মিষ্টি গন্ধ। সেই দৃশ্য দেখে এমিলির মনে হলো, ইস, যদি আবার সেই ছোটবেলায় ফিরে যেতে পারতাম, যদি আবার বাবার স্নেহময় ছাদের নিচে সেই পুরনো বাড়ির সামনে একবার গিয়ে দাঁড়াতে পারতাম। বন্ধুরা, এই কবিতা শুধু, যদি আমরা লাইন বাই লাইন পড়ি, এই কবিতার মধ্যে শুধু মিস্ট, হিল এবং নেচার, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু কবিতাটা নয়। এটি এমন একজন মানুষের মনের কথা, যে জীবনের অনেক কিছু হারিয়েও তার শৈশবের স্মৃতিকে বাঁচিয়ে রেখেছিল। আজ আমরা শুধু একটি কবিতা পড়ব না, আমরা অনুভব করব একজন কবির হৃদয়ের নীরব কান্নাগুলোকে। চলো শুরু করি আজকের এই কবিতা, এই হৃদয়স্পর্শী কবিতা মাইল দ্য মিস্ট আপন দ্য হিল। তোমরা প্রত্যেকেই তোমাদের সাথে টেক্সট বইটা নিয়ে নাও, যেখানে যেখানে আমি যে মিনিংটা বলবো প্রত্যেকটা শব্দের সেই মিনিংটাকে লিখে নেবে। এখানে আজকে আর আমি এই টেক্সট এবং অথরটাকে বোঝালাম না, যা আছে সব বলেই দিলাম কবিতাটার কি বিষয়বস্তু আছে। তাহলে তোমরা সরাসরি চলে আসো টেক্সটে। Mild the mist upon the hill, telling not of storms tomorrow. No, the day has swept its fill, spent its store of silent sorrow. মাইল্ড দ্য মিস্ট, এই যে মাইল্ড শব্দটাকে মনে রাখতে হবে। মাইল্ড মানে হচ্ছে মোলায়েম বা হালকা বা মৃদু। বলছে মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, এই যে পর্বত, হিল মানে হচ্ছে পর্বত, পর্বতের চূড়ায় বা পর্বতের উপরে মুলায়েম কুয়াশা। এই লাইনটাকে ভালো করে বুঝবে। মাইল্ড মানে মুলায়েম, মিস্ট মানে কুয়াশা, আপন দা হিল অর্থাৎ পর্বতের চূড়ায় বা পর্বতের উপরে যেন মুলায়েম কুয়াশা। টেলিং নট অফ স্টর্মস, যেটা বলে নট অফ স্টর্মস, টুমোরো অর্থাৎ আগামীকালকে আর কোনো ঝড় হবে না। যেটা যেটা বলে দেয় এই যে পর্বতের চূড়ায় মুলায়েম কুয়াশা রয়েছে, এই মুলায়েম কুয়াশাটা যেন বলে দিচ্ছে যে আগামীকালকে আর কোনো ঝড় হওয়ার সম্ভাবনা নেই। টেলিং মানে বলে নট অফ স্টর্মস, যে কোনো আর ঝড় হবে না, টুমোরো মানে আগামীকালকে। নো, দ্য ডে হ্যাজ ওয়েভড ইটস ফিল, না, দিনটি সম্পূর্ণরূপে কেঁদেছে। ওয়েভড মানে হচ্ছে কান্না করা, ইটস ফিল, ফিল মানে হচ্ছে পরিপূর্ণরূপে বা সম্পূর্ণরূপে, অর্থাৎ দিনটি সম্পূর্ণরূপে যেন কেঁদেছে। স্পেন্ড খরচ করে ফেলেছে বা শেষ করে ফেলেছে, ইটস
স্টোর ইহার সঞ্চিত, স্টোর মানে সঞ্চিত বা সঞ্চয় করা, অফ সাইলেন্ট সরো, অর্থাৎ ইহার এই দিনটার যে জমানো যত যন্ত্রণা, যত নীরব কষ্টগুলো ছিল, সেগুলো শেষ করে ফেলেছে সারাদিন ধরে কান্না করার পরে। তাই বলছে দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, দিনটি সম্পূর্ণরূপে কেঁদেছে এবং শেষ করে ফেলেছে ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, ইহার জমানো সে নীরব যন্ত্রণাগুলোকে, নীরব কষ্টগুলোকে। তাই আগামীকালকে আর কোনো ঝড় হওয়ার সম্ভাবনা নেই, যার জন্য চারিদিকে যেন পর্বতের চারপাশে জমে আছে মুলায়েম কুয়াশা, যে কুয়াশাটাই বলে দিচ্ছে আগামীকালকে আর ঝড় হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই যে স্ট্যান্ডাটা পড়লাম আমরা, এই স্ট্যান্ডাটাকে দিয়ে আমরা কবির যদি পার্সোনাল লাইফটাকে রিলেট করি, তাহলে বুঝতে পারবো যে কবির জীবনে ওনার যেমন মাকে হারিয়েছিলেন ছোটবেলায় যখন মাত্র 3 বছর বয়স, উনি ওনার মায়ের ভালোবাসা কি সেটা বুঝতে পারেননি জীবনে। তার যখন ওনার বয়স 6 থেকে 7 বছর, তখন তার বড় বড় দিদি দুজনকে হারিয়ে ফেলেন। অর্থাৎ জীবনে আপনজনকে হারানোর যে যন্ত্রণা, সেই যন্ত্রণার যে কষ্ট সেটা তো তিনি পেয়েছেন, এবং সেটার জন্য যতটা কষ্ট পাওয়ার, যতটা কান্না করার, সেটা তিনি কেঁদেছেন। তাই সমস্ত জমানো কষ্ট বা যন্ত্রণাগুলো যেন তার শেষ হয়ে গেছে। তাই আগামীকালকে আর এরকম কোনো ঝড় বা এরকম কষ্ট পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই, এভাবেও কিন্তু আমরা রিলেট করতে পারি। পরবর্তী স্ট্যান্ডার্ডে চলে যাও তোমরা। ওহ, আই এম গন ব্যাক টু দ্য ডেইজ অফ ইউথ, ওহ আমি ফিরে গেলাম টু দ্য ডেইজ অফ ইউথ, সেই দিনগুলোতে, অফ ইউথ মানে সেই শৈশবকালের বা ছোটবেলার, ছোটবেলার সেই দিনগুলোতে আমি আবার ফিরে গেলাম। আই এম এ চাইল্ড ওয়ান্স মোর, আমি হলাম একজন চাইল্ড, একজন শিশু, ওয়ান্স মোর আর একবার, আর একবার আমি একজন শিশু হয়ে গেলাম। এটা কবি তার ইমাজিনেশনের মাধ্যমে, তিনি যখন তার শৈশবকাল সম্পর্কে স্মৃতিচারণা করছেন, সে প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে দেখে, পর্বতের মোলায়েম কুয়াশাটাকে দেখে, তখন তিনি নিজেকে যেন একজন শিশু হিসেবে অনুভব করছেন। তিনি তিনি যেন নিজে ফিল করছেন যে তিনি ফিরে গেছেন শৈশবকালে, এবং আরেকবার তিনি একজন শিশু হয়ে গেলেন। এবং অ্যান্ড নিথ ফাদার শেল্টারিং রুফ, এবং নিজেকে দেখতে পেলেন নিচে মাই ফাদার্স শেল্টারিং রুফ, আমার বাবার সেই সুরক্ষিত রুফ বা ছাদে। শেল্টারিং মানে হচ্ছে আশ্রয়, সুরক্ষিত আশ্রয়, রুফ মানে হচ্ছে ছাদ, অর্থাৎ ছাদ ঘরের, বাবার সেই সুরক্ষিত ছাদ ঘরের তলায় কবি যেন নিজেকে দেখতে পেলেন তার ইমাজিনেশনের মাধ্যমে। অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হলডোর, এবং তাদের যে পুরনো, নিয়ার মানে পাশে, দ্য ওল্ড হলডোর, সেই পুরনো যে হলঘর ছিল, সেই হলঘরের দরজার পাশেই যেন তিনি দাঁড়িয়ে রয়েছেন। তিনি নিজেকে যখন ইমাজিন করলেন অ্যাজ এ চাইল্ড হিসেবে ওয়ান্স মোর, এবং ফিরে গেলেন টু দ্য ডেইজ অফ ইউথ, তার সেই শৈশবের দিনগুলোতে, তিনি নিজেকে দেখতে পেলেন তার বাবার সেই শেল্টারিং রুফ, শেল্টারিং মানে হচ্ছে প্রোটেক্টেড বলতে পারি আমরা, বা সুরক্ষিত, রুফ মানে হচ্ছে ছাদ, বাবার সেই সুরক্ষিত ছাদের তলায় তিনি কিন্তু নিজেকে দেখতে পেলেন। এবার এখানে একটা প্রশ্ন হতে পারে যে কবি কেন এই যে রুফটাকে শেল্টারিং বলেছেন, সুরক্ষিত কেন বলেছেন? কারণ আমরা মনে করি যে আমাদের জীবনের বা প্রত্যেকটা মানুষের সবচেয়ে বেশি, বা একটা বাচ্চার সবচেয়ে বেশি সুরক্ষিত জায়গা যদি কোনো থাকে, সেটা হলো মা বাবার বাসস্থান। যে বাসস্থানটা মা বাবার তৈরি, মা বাবার আশ্রয়স্থল, সেটাই হচ্ছে সবচেয়ে বেশি সুরক্ষিত জায়গা আমাদের জীবনের। তাই কবি নিজেকে এমনটাই মনে করেছেন যে উনি যেন ফিরে গেলেন বাবার সেই সুরক্ষিত আশ্রয়ে, যে আশ্রয়ে একদিন তিনি ছিলেন শৈশবকালে। আই ওয়াচ, আমি দেখি, দিস ক্লাউডি ইভিনিং ফল, এই যে ক্লাউডি ইভিনিং, এই সন্ধ্যাবেলাটা, অর্থাৎ মেঘে পরিপূর্ণ বা আকাশে মেঘ রয়েছে এরকম একটা সন্ধ্যাবেলা, আফটার এ ডে অফ রেইন, সারাদিন ধরে বৃষ্টি হওয়ার পরে, একটা দিন, যে দিনটা সারাদিন ধরে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে যেন আকাশে মেঘ রয়েছে, এরকম একটা ইভিনিং বা সন্ধ্যাবেলা উনি দেখতে পেয়েছিলেন, যে সন্ধ্যাবেলায় উনি সেই প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করছিলেন, এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের মাধ্যমে নিজে যেন ফিরে গেছিলেন তার সেই শৈশবকালে। ব্লু মিস্ট, নীল রঙের কুয়াশা বা নীল কুয়াশা, সুইট মিস্ট, সুন্দর বা সুমধুর কুয়াশা, অফ সামার ফল, সামার মানে গ্রীষ্মকাল, ফল মানে হচ্ছে থিক ক্লাউড বা ঘন মেঘ, অর্থাৎ গ্রীষ্মকালের সেই ঘন মেঘের পরেই যে কুয়াশা, সেই কুয়াশাটা কেমন ছিল? ব্লু মিস্ট, সুইট মিস্ট, অর্থাৎ সেই গ্রীষ্মকালের ঘন ঘন মেঘের যে কুয়াশা রয়েছে, ব্লু মিস্ট এবং সুইট মিস্ট, সেই নীল রঙের কুয়াশা এবং মধুর কুয়াশা, সেই কুয়াশাটা তিনি দেখতে পেয়েছিলেন, বা সেই যে কুয়াশাটাকে একটু আগে পড়েছিলাম আমরা, মাইল্ড বলেছিল, মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। তাহলে কি কি শব্দ ইউজ করেছেন উনি? মাইল্ড করেছেন, ব্লু করেছেন, সুইট করেছেন, টু ডেসক্রাইব দ্য মিস্ট। তাহলে এই যে কুয়াশাটা, যে কুয়াশাটা
তিনি দেখতে পেয়েছিলেন পর্বতের চারিদিকে, পর্বতমালার চারিদিকে। এবার এখানে এখানে আরো দুটো লাইন বলেছে যে ব্লু মিস্ট সুইট মিস্ট অফ সামার ফল, গ্রীষ্মকালের সেই থিক ক্লাউড বা ঘন মেঘের যে সেই কুয়াশা, নীল রঙের কুয়াশা এবং মধুর কুয়াশা, যেটা দেখেছিলেন কোথায়? দ্য হরাইজেন্স মাউন্টেন চেইন। হরাইজেন্স মানে হচ্ছে দিগন্ত রেখা, মাউন্টেন চেইন মানে পর্বতমালা বা পর্বত শৃঙ্খল, যেখানে অনেকগুলো পর্বত সারিবদ্ধভাবে অবস্থান করে, সেই পর্বত শ্রেণীগুলোকে বলেছেন এখানে। তো সেই পর্বতমালা বা পর্বতশ্রেণীগুলোকে তিনি দেখেছিলেন যে পর্বতমালা গুলো ঘিরে রয়েছে সেই ব্লু মিস্ট এবং সুইট মিস্ট দিয়ে, এবং যেটা উনি দূর থেকে লক্ষ্য করেছেন যে হরাইজন্স কথাটা বলেছে কেন? কারণ দূর থেকে উনি দেখছেন, আর হরাইজন কথাটা তো দিগন্ত রেখা। দিগন্ত রেখা আমরা জানি যে দূরে মাঠে কোথাও দাঁড়িয়ে, খোলা মাঠে যদি দাঁড়িয়ে দেখলে পরে, তাকালে পরে আকাশের দিকে, যেন মনে হয় যেন আকাশটা এবং হচ্ছে ভূপৃষ্ঠটা একটা জায়গায় গিয়ে স্পর্শ করেছে। যে জায়গাটাতে মনে হয় যে স্পর্শ করেছে সেটাকেই বলা হয় দিগন্ত রেখা। তাই তিনি দিগন্ত রেখায় লক্ষ্য করেছেন যে দূরে পাহাড়ের চারিদিকে মোলায়েম কুয়াশা জমে আছে, যে কুয়াশাটাকে উনি বলেছেন ব্লু মিস্ট এবং সুইট মিস্ট। আশা করি এই স্ট্যান্ডাটাকেও বোঝাতে পারলাম। পরে চলে যাই লাস্ট স্ট্যান্ডার, যাতে আমাদের আজকের কবিতার আজকের কবিতার লাস্ট স্ট্যান্ডাতে যেটা আছে, দ্য ড্যাম স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস। ড্যাম মানে হচ্ছে শিশির, স্ট্যান্ডস মানে স্ট্যান্ড কথার অর্থ দাঁড়িয়ে আছে বা পড়ে রয়েছে, ইন দ্য লং গ্রিন গ্রাস সে লম্বা সবুজ ঘাসের উপরে, লম্বা সবুজ ঘাসের উপরে যেন শিশির পড়ে রয়েছে। অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স, ঘন কেমন ভাবে পড়ে রয়েছে? অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স, অর্থাৎ সকালবেলার অশ্রু বা সকালবেলার চোখের জলের মতো ঘন ভাবে সেই সবুজ ঘাসের উপরে, লম্বা লম্বা ঘাসের উপরে শিশির যেন ঘন ভাবে পড়ে রয়েছে। অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স কেন বলেছে? কারণ আমরা যদি তার পার্সোনাল লাইফের কথা বলি, বা এখানে আমরা যদি এভাবে চিন্তা করি যে একজন মানুষ সারাদিন ধরে যদি কান্না করে বা একটা দীর্ঘ সময় ধরে যদি কান্না করে, কান্না করার পরে তার চোখের তলায় একটা চোখের জলের বা অশ্রুর একটা ছাপ থেকে যায়, এবং সে কতটা কান্না করেছে সেই চোখের জলের বা অশ্রুর ছাপেই কিন্তু বোঝা যায়। তাই এই কথাটাই বলেছি যে সারাদিন বৃষ্টি হওয়ার পরে এই সবুজ ঘাসের উপরে, যে লম্বা ঘাসের উপরে যে শিশিরগুলো পড়ে রয়েছে, সেটা যেন সকালবেলা চোখের জলের ছাপের মতো করে পড়ে রয়েছে এবং ঘনভাবে পড়ে রয়েছে। কতটা বৃষ্টি হয়েছে সারাদিন ধরে বা কতটা কান্না করেছে সেটা সেই এই ছাপ দেখে যেন বোঝা যাচ্ছে। অ্যান্ড ড্রিমি সেন্স অফ ফ্র্যাগ্রেন্স পাস, এবং ড্রিমি সেন্স, স্বপ্নালু, ড্রিমি কথার অর্থ স্বপ্নালু বা স্বপ্নের, সেন্স মানে গন্ধ, অফ ফ্র্যাগ্রেন্স মানে সুগন্ধ, যেটা সবাইকে ভালো লাগে, পাস সেটা যেন অতিবাহিত হয়। বলছে একটা স্বপ্নালু সুগন্ধ সেটা যেন অতিবাহিত হয় বা পার হয়ে যায়। দ্যাট ব্রিথ, যেটা শ্বাসবায়ু যোগায়, অফ আদার ইয়ার্স, অন্য বছরগুলোর, অর্থাৎ তিনি যে বছরগুলোকে পেরিয়ে এসেছেন তার শৈশবকালে, তার বাবার সাথে কাটানো যে সময়গুলো, শৈশবকালের যে সময়গুলো, যে সুমধুর সময়গুলোকে আজকে দাঁড়িয়ে তিনি স্মৃতিচারণা করছেন, সেই দিনগুলোর কথাই উনি চিন্তা করছেন, এবং তিনি মনে করছেন যে সেই স্বপ্নালু সুগন্ধ, সেই সুগন্ধটা যেন কি হয়ে গেছে? পার হয়ে গেছে। আর সেই সুগন্ধগুলোই যেন হচ্ছে আজকের দিনের শ্বাসবায়ু হয়ে রয়েছে। তাহলে দ্যাট ব্রিথ, যেটা যেটা কি করে? শ্বাসবায়ু যোগায়। ব্রিথ কথার হচ্ছে শ্বাস নেওয়া, অফ আদার ইয়ার্স, সেই দিনগুলো, আদার ইয়ার্স বলতে তার সেই পুরনো দিনের কথাগুলোকে বলা হয়েছে। সেই স্মৃতি, যে দিনগুলোকে নিয়ে স্মৃতিচারণা করছেন, সেই দিনগুলোর কথা এখানে বলা হয়েছে আদার ইয়ার্স বলতে। অর্থাৎ সেই দিনগুলোকে উনি আবার, সেই দিনগুলোতে আবার ফিরে যেতে চাচ্ছেন, সেই মধুর দিনগুলোতে, তার বাবার সেই সুরক্ষিত আশ্রয়স্থলে, যেখানে তিনি নিশ্চিন্তভাবে তার দিনগুলোতে আবার তিনি আগের মতো করে তার দিনগুলো কাটাতে পারবেন বাবার আশ্রয়ে। আশা করি বোঝাতে পারলাম কবিতাটা। এটা ভীষণই সুন্দর একটা কবিতা। জানি না কতটা বোঝাতে পারলাম বা কতটা তোমাদের মনে টাচ করলো কবিতাটা আমার কথার মাধ্যমে। আমি চেষ্টা করলাম, যদি ভালো লেগে থাকে আমার এক্সপ্লানেশনটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, এবং ভিডিওটাতে একটা লাইক দিবে, এবং অন্যান্য বন্ধু তোমাদের যারা আছে তাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে ভিডিওটা, এবং একটা গঠনমূলক সুন্দর একটা কমেন্ট করে দেবে, এবং কোনো যদি কোথাও আমার এক্সপ্লানেশনে ভুল হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে জানাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং ইউর ভ্যালুয়েবল টাইম। বাই বাই।